আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লিম। প্রিয় হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, টিআর অ্যাকাউন্টিং ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। এটি তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর অধ্যায়। অলরেডি তোমাদেরকে আমি 3টি ক্লাস দিয়েছি, আজ 4র্থ ক্লাস। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে যারা ক্লাসগুলো দেখেছো, লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 28 নম্বর পৃষ্ঠা। এখান থেকে আমি তোমাদের 5টি অঙ্ক গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে মোট 12টি অঙ্ক আছে। আমি আজ 3-4টি আইটেম তোমাদের বুঝিয়ে দিব, আর যতগুলো থাকবে তার পরবর্তী ক্লাস ইনশাল্লাহ শেষ করব। তোমরা মনোযোগ দাও। পাঠ্য বইয়ের 28 নম্বর পৃষ্ঠা, তোমরা বইটা সামনে নাও, বইয়ের সঙ্গে মিল করো, তাহলে বিষয়টি তোমাদের জন্য বুঝতে সহজ হবে। বইয়ে যেরকম করে ছক টেনেছে আমি ঠিক অনুরূপ করে ছক টেনে তোমাদের বুঝালাম। ডেবিট ক্রেডিট নির্ণয়, কারণ সহ ব্যাখ্যা। ব্যাখ্যার ঘরটা আমাদের বড় হবে, টাকার ঘর আমরা না রাখলেও আমাদের চলতো, কারণ এখানে ব্যাখ্যার জন্যই লিখছি। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের 5 নম্বর আইটেম পর্যন্ত বুঝিয়েছিলাম, আজ 6 নম্বর আইটেম। একটু দেখো, তোমরা লক্ষ্য করো। পণ্য বিক্রয় করা হলো। পণ্য বিক্রয় করা হলো। আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম যে প্রতিটি লেনদেনের 2টি পক্ষ বিদ্যমান থাকে, একটি পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে ডেবিট পক্ষ উপরে লিখতে হয়, ক্রেডিট পক্ষ পরে লিখতে হয়। এখন এখানে 2টি পক্ষ কি কি তোমরা একটু লক্ষ্য করো। নগদে পণ্য ক্রয় করা হলো। নগদ কথাটি বলা নেই, আমরা ধরে নিয়েছি এটি একটি নগদ লেনদেন। নগদে পণ্য ক্রয় করলে পক্ষ 2টি হবে, একটি পক্ষ নগদ আর একটি পক্ষ বিক্রয়। নগদকে লিখতে হয় নগদান নামে। নগদান হিসাবে একটি পক্ষ আর একটি পক্ষ বিক্রয়। আমরা হিসাব লিখতে পারি, এটা ডেবিট, এটা ক্রেডিট। তাহলে আমরা একটু দেখি টাকার পরিমাণ কত আছে। এখানে 18,000 টাকা লিখে দিলাম। এখন আমরা ব্যাখ্যা করব যে নগদান কেন ডেবিট, বিক্রয় কেন ক্রেডিট। একটু লক্ষ্য করে, আমরা জানি হিসাব 5 প্রকার, এটা আমরা শিখেছি। হিসাব 5 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। কি বললাম প্রিয় শিক্ষার্থীরা? সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। এই 5 প্রকার হিসাবের মধ্যে নগদান পড়বে কোন সম্পদের মধ্যে? তোমরা বলো। এটা পড়বে সম্পদের মধ্যে, নগদান পড়বে সম্পদ হিসাবের মধ্যে। বইয়ের মতন ব্যাখ্যা করেছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে সংক্ষেপ করে লিখলাম সম্পদ হিসাব। আর সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আমরা জানি নগদ টাকা ব্যবসায় আসলে সম্পদ কি বৃদ্ধি পায়? বৃদ্ধি। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদের ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি হচ্ছে, যদি সম্পদ আসে বা বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সম্পদ যদি চলে যায় বা হ্রাস পায় তাহলে সম্পদ ক্রেডিট। এখানে বৃদ্ধি পেয়েছে, এ কারণে কি ডেবিট। 2 নম্বর আইটেম, 2 নম্বর খাত হচ্ছে বিক্রয়। বিক্রয় কোন হিসাবের মধ্যে পড়ে সেটা আমাদের দেখতে হবে। বিক্রয় পড়বে আয় হিসাবের মাধ্যমে, আয় হিসাবের মধ্যে। আর এখানে বিক্রয় দ্বারা কি হয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যে
আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, কারণ আয় দায় মূলধন এই তিনটি যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আর ব্যয় আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। এই 5 প্রকার হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি তোমাদের সঠিকভাবে সব সময় মনে রাখতে হবে যদি তোমরা অঙ্কগুলো যথাযথভাবে দ্রুত গতিতে করতে চাও। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর আইটেম। 7 নম্বরে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। পক্ষ দুটি বের করে ফেলবো আমরা আগে। যে খাতে ব্যয় সেই খাতে একটি পক্ষ, বিজ্ঞাপন একটি পক্ষ। বিজ্ঞাপন যেহেতু ব্যয় এ কারণে ডেবিট, আর টাকাটা নগদে যায়নি, টাকা গিয়েছে চেকের মাধ্যমে। আর চেকের মাধ্যমে যদি যায় তাহলে আমরা জানি নগদ ক্রেডিট হবে না, ক্রেডিট হবে কোনটা? ব্যাংক। কারণ টাকা তোমার ব্যবসা থেকে নগদে যায়নি, টাকা যাবে তোমার ব্যাংক থেকে, তোমার অ্যাকাউন্টস থেকে। এ কারণে ব্যাংকের টাকা হ্রাস পাবে, আর ব্যাংকের টাকা হ্রাস পেলে ব্যাংক একটি পক্ষ হবে। এখানে টাকার পরিমাণ আছে 7,000 টাকা। 7,000 টাকা। একটু আমরা খেয়াল করি বিজ্ঞাপন কার মধ্যে পড়ে? বিজ্ঞাপন ব্যয় হিসাবের মধ্যে পড়বে। আর এখানে বিজ্ঞাপন দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর ব্যাংক কার মধ্যে পড়ে? ব্যাংক সম্পদের মধ্যে পড়বে। আর এখানে সম্পদ কি হয়েছে? হ্রাস পেয়েছে, কারণ তোমার ব্যবসায়ের ব্যাংকের টাকা চলে গিয়েছে, আর সম্পদ হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট। নেক্সট আইটেম, কমিশন পাওয়া গেল 8 তারিখ। কমিশন পাওয়া গেলে নগদ টাকা আসবে, এ কারণে নগদান হিসাব একটি পক্ষ, আর নগদান ডেবিট হবে। আর কমিশন কি? একটি আয়, কমিশন ক্রেডিট হবে। টাকার পরিমাণ কত? 3,000 টাকা। একটু লক্ষ্য করি, নগদান ডেবিট, কমিশন ক্রেডিট। এখন কেন নগদান ডেবিট, কেন কমিশন ক্রেডিট, সেটি নিয়ে এখন আলোচনা করব। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, নগদান কোন হিসাবের মধ্যে পড়ে? আমরা জানি যে নগদ সবসময় সম্পদ হিসাব, আর এখানে নগদ দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারণ নগদ টাকা ব্যবসায় এসেছে, এ কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। কমিশন, কমিশন কোন হিসাবের মধ্যে পড়ে? আমরা জানি যে কমিশন একটি আয়, কারণ কমিশন এখানে পাওয়া গিয়েছে। যদি কমিশন দেওয়া হয় তাহলে কমিশন ব্যয় হবে, আর যদি কমিশন পাওয়া যায় তাহলে কমিশন আয় হবে। এখানে কমিশন একটি আয়, আর এখানে কমিশন দ্বারা আয় বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপর আমরা একটু লক্ষ্য করি পরে পরবর্তী আইটেম। পরবর্তী আইটেম আছে ব্যাংক থেকে সুদ পাওয়া গেল। ঠিক কমিশনের অনুরূপ ব্যাংক থেকে সুদ পাওয়া গেল। এখানে পক্ষ দুটি কি কি? ব্যাংক থেকে যদি সুদ পাওয়া যায়, ব্যাংক কিন্তু সুদ নগদ টাকায় দিবে না, কখনোই দিবে না। তাহলে কি হবে? আমার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে, ব্যাংক সুদটা আমার অ্যাকাউন্টসে জমা করবে, অর্থাৎ আমার ব্যাংকের টাকা বেড়ে যাবে। এ কারণে নগদ কোনো পক্ষ হবে না, পক্ষ হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট। আর মঞ্জুরকৃত সুদ বা শুধু সুদও লিখতে পারো, মঞ্জুরকৃত সুদ ক্রেডিট। তাহলে কি হলো? ব্যাংক হিসাব ডেবিট, মঞ্জুরকৃত সুদ ক্রেডিট। কত টাকা পেয়েছি? 1200 টাকা। ব্যাংক এখানে কোন হিসাব? আমরা আগেও শিখেছি, ব্যাংক একটি সম্পদ হিসাব। আর এখানে ব্যাংকে টাকা জমা হয়েছে, সুদের টাকা জমা হয়েছে, এ কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পায়, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এখানে সম্পদ বৃদ্ধি, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। মঞ্জুরকৃত সুদ একটি আয় হিসাব, আর আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। এখানে আয় বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 10 নম্বর আইটেম।
ধারে বিক্রয় করা হলো। ধারে বিক্রয়ের ক্ষেত্রে পক্ষ দুটি তোমাদের যথাযথভাবে নির্ণয় করতে হবে। এখানে পক্ষ দুটি কি কি একটু বলো তোমরা। এখানে পক্ষ দুটি একটি হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য হিসাব বা দেনাদার, একটি পক্ষ প্রাপ্য হিসাব বা দেনাদার। আর বিক্রয় ফলে বিক্রয় একটি পক্ষ হবে। তাহলে আমরা শিখলাম দেনাদার একটি পক্ষ আর একটি পক্ষ বিক্রয়। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, দেনাদার কোন হিসাবের মধ্যে পড়ে? আমরা দেনাদারের কাছে পণ্য বিক্রয় করেছি। যদি দেনাদারের কাছে পণ্য বিক্রয় করা হয় তাহলে দেনাদারের কাছে টাকা আমরা পাবো, কারণ সে এখনও টাকা পরিশোধ করেনি। তাহলে কি হবে? সম্পদ বৃদ্ধি। এটা কার মধ্যে পড়বে? সম্পদ হিসাব। এখানে বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আর বিক্রয় কার মধ্যে পড়ে? আয়। আর বিক্রয়ের ফলে আয় কি হয়েছে? বৃদ্ধি। আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। 10। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর, ভাড়া বাবদ প্রদান করা হলো চেক। তাহলে এখানে পক্ষ দুটি কি কি? ভাড়া হিসেবে একটি পক্ষ, আর চেক প্রদান করলে ব্যাংক থেকে টাকা যাবে, নগদ যাবে না। ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক একটি পক্ষ। এটা আমরা আগেও আলোচনা করেছি। 11 নাম্বার আইটেমে আমরা দেখি ভাড়া প্রদান করা হলো চেকের মাধ্যমে। ভাড়া একটি পক্ষ, ব্যাংক একটি পক্ষ। ভাড়া কার মধ্যে পড়বে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা? ব্যয় হিসাবের মধ্যে। আর ভাড়ার মাধ্যমে ব্যয় কী হয়? বৃদ্ধি পায়। আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর ব্যাংকের টাকা কি হয়েছে? ব্যাংকের টাকা চলে গিয়েছে। ব্যাংক সম্পদ হিসাব। আর সম্পদ চলে গেলে কি হয়? হ্রাস পায়। আর হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমি তোমাদেরকে এখানে 11টি আইটেম ছিল, 12টি ছিল, 11টি আইটেম তোমাদের আমি শেষ করলাম। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়েছো। আমিও চেষ্টা করেছি তোমাদের ক্লাসটি বোঝানোর জন্য। তারপর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা মন্তব্য করবে কোথায় কোথায় সমস্যা, তাহলে আমারও সহজ হবে ক্লাসগুলো যাতে ইফেক্টিভ হয় সেদিকে লক্ষ্য রেখে ক্লাস পরিচালনা করতে। আজ আর নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।